পাগলা বেটা পীর পাকায় খিচুড়ি হয় ক্ষীর এল টপটাপ গেল লালে লাল শাহজালাল মারে ছক্কা উড়ে যায় টিনের চালের কালি ভোগে কালি লালন তুই পালন কর ঝোলে মান তুই সেবা কর ঘরে নাই মন বাইরে বাইরে ঘুরি অনেক হয়েছে এবার এবার আসল কাজ বল কার কি সমস্যা বল কে কি বলতে চাস বল আপনার মতো সাধু বাবারা কেন বট গাছের নিচেই ধ্যান করে? বট গাছের নিচেই তো ধ্যান করবো রে, কারণ বট গাছের ফলই সবচেয়ে ছোট। নারকেল গাছের নিচে ধ্যান করতে গিয়ে নারকেল পরে কি জ্ঞান হারাবো নাকি? বাবা হ্যাঁ, আপনারা যেখানে বসেন সেখানে তো ধোয়া কেন? ধোয়াই কি মন্ত্রের আসল শক্তি? ধোয়ার তো অনেক শক্তি আছে রে, নয়তো কি আমরা ডেঙ্গুতে মরবো নাকি? বাবা হ্যাঁ বাবা, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন বাবা। এভাবে বাবা ডাকলে আমি তো শেষে বিপদে পড়ে যাবো রে। সব ছেলেরা শুধু আমার দিকে দুষ্টু নজর দেয়। কি? সব ছেলেরা শুধু আমার দিকে দুষ্টু নজর দেয়। বুঝিনি। সব ছেলেরা শুধু আমার দিকে দুষ্টু নজর দেয়। আপনি আপনার নজরটা ঠিক করুন আগে বাবা। বাবা হ্যাঁ। আমি হলাম বরিশাল্লা বেরি চাইপা দড়ি ঘেরি, হ্যাঁ। কিন্তু আমি চাই সবাই যেন আমাকে বশ করে, আমার মন চুরি করে নিয়ে পালায়। তোকে বশ করা কারো পক্ষে সম্ভব না রে, কারণ তুই নিজেই বস হয়ে বসে আছিস। তোর কি সমস্যা বল। বাবা হ্যাঁ। আমি একজনকে খুব পছন্দ করি, আচ্ছা ওকে পটাবো কিভাবে? এক কাজ কর, তুই যাকে ভালোবাসিস পছন্দ করিস তার মাথার এক গোছা চুল আমার কাছে নিয়ে আয়, আমি এমন মন্ত্র করব কাজ হয়ে যাবে। বল কাকে ভালোবাসিস বল। ইস্তিয়াক ভাই। এক কাজ কর, সবাই মিলে গিয়ে ইশতিয়াক ভাইয়ের মাথা থেকে একটু চুল নিয়ে আমার কাছে চলে আয়, যা সবাই সবাই। সাধু বাবা আমায় একখান তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার পরের মায়া চেয়ারম্যান। সাধু বাবা আমায় একখান তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার পরের মায়া চেয়ারম্যান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। ওকে, আমাদের মাঝে তিনজন বিচারক আছে, সকল মুশকিলের হবে অবসান। আছে আমাদের সবার প্রিয় তুষার খান। ঘর সংসার সব ছেড়েছি, তোমরা আমাকে গেলে ছাড়িয়া, কোনো সমস্যা নেই, আমার আছে হাত, আর এই হাতে আছে শবনম ফারিয়া। আমার তো মান আছে নাকি? আমার তো মান আছে, যখন মাই খাই তখন চলে যায় মান সম্মান, ফিরিয়ে আনে আমাদের বিচারক আমির খান। শবনম ফারিয়ার দুই পাশে দুই শয়তান মানুষ। আমি জানি আমাকে যারা ভণ্ড যারা ভাবছে তাদেরকে বলে রাখি, দুই পাশে রয়েছে দুই শয়তান মানুষ। কেন বলছি এই কথা আমিন খান, কেন বলছি শয়তান মানুষ? হ্যাঁ, এই নামে একটা ছবি করেছিলাম, সে ছবিতে আমি এবং তুষার দুজনে একসাথে অভিনয় করেছিলাম। কিন্তু মাঝখানে যিনি আছেন তার কোনো সমস্যা হবে না, কারণ তন্ত্র মন্ত্র তারও আছে। কি আছে না? একটু বলেন না, দুই শয়তান মানুষের সামনে একটু বলেন, তন্ত্রমন্ত্র আছে? হ্যাঁ, ওটা আমার একটা নাটকের নাম। ওকে, আর লাখ ভেলকি লাখ, ওটা আমার আরেকটা নাটকের নাম। এটা জোরে হাত তালি তিনজনের জন্য। ওকে, আমাকে যখন কেউ বলে বাবা এভাবে যখন বলে, আমি ওকে একবারে পরামর্শ দিই। আর যখন কেউ বলে ওরে বাবা, তখন বুঝি কাপড় চোপড় ঠিক করতে হবে। ওকে, এই যে বাবার সাধনা করছি, হ্যাঁ, তোমরা আবার কেউ যেন ওই বাবার সাধনা যেন কেউ আবার করো না। আমাদের মেন্টরদের জন্য জোরে একটা হাত তালি হোক। আমাদের কস্টিউম স্পন্সর টাসেলো, 12 ক্লথ এবং এলিট লাইফস্টাইলের জন্য জোরে একটা হাত তালি।
ওকে, পোশাক যে যতই দিক, নিজেরটা কিন্তু আমি নিজেই কালেক্ট করেছি। আমার জন্য জোরে একটা হাততালি হোক। এবারে রাবার ব্যান্ড, যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, হ্যাঁ, আমার আছে তন্ত্র মন্ত্র আর ওদের আছে বাদ্যযন্ত্র, তাদের জন্য জোরে একটা হাততালি। তন্ত্র মন্ত্র দিয়ে আমি কাজ চালাবো, কিন্তু শুধু তন্ত্র মন্ত্রে কাজ হয় না। যারা পারফর্মার তাদের রয়েছে নিজস্ব একটি মন্ত্র, এবং সেই মন্ত্র দিয়ে যারা আমাদের বিচারকদের মনকে জয় করতে পারবে, বশ করতে পারবে, তাদেরকে শেষ পর্যন্ত যে হবে ফাইনালিস্ট এবং যে হবে চ্যাম্পিয়ন, তাকে মার্সেল দেবে 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দেবে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রত্যেক এপিসোড উইনারকে মার্সেল পুরস্কার দিচ্ছে, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। একটা জোরে হাততালি। যে বাদ চলে যাবে তার জন্য রয়েছে পুরস্কার। একটা জোরে হাততালি মার্সেলের জন্য। আজ তন্ত্র মন্ত্র আমি যত সাধনা করি না কেন, শুধু কি মন্ত্রে কাজ হয়? হ্যাঁ, চলে আর সাধু বাবার দিন আর আছে? হ্যাঁ, এখন সেই জায়গা ছেড়ে মানুষ অন্যান্য চিকিৎসকের কাছে যাচ্ছে। কেন যাচ্ছে? কেন? কারণ ও শুধু মুখের কথায় হয় না রে কাজ গো, ও শুধু মুখের কথায় হয় না রে কাজ গো, ও কাজ হয় না কোনো মন্ত্রতে। জোর থাকতে হয় কোমরে, জোর থাকতে হয়, যন্ত্র ভালো করে বাজান, জোর থাকতে হয় কোমরে, জোর থাকতে হয় কণ্ঠতে। যেটা বললাম না সেটা হলো, জোর থাকতে হয় কোমরে, জোর থাকতে হয় যন্ত্রতে, জোর থাকতে হয় কোমরে, জোর থাকতে হয় যন্ত্রতে। যখন তন্ত্র মন্ত্র কাজ করে না, তখন যন্ত্রের উপর ভরসা করতে হয়। ডাক্তারের কাছে আছে সেই যন্ত্র। সুনামগঞ্জ থেকে আসছে ডাক্তার কাকন রায়। আসসালামু আলাইকুম জাজেস। কি শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালো। এ রনি ভাই, বিছানাতে হিসু করতেন, ওইটা কমছে? কমছে। এ ভাই ব্রাদার, এ রাবার বেন, শরীর স্বাস্থ্য ভালো? আমিন ভাই, আমিন ভাই, ভাবছেন আমি ডাক্তার হয়ে নিজে কিভাবে বেতা পেলাম? হ্যাঁ, কারণ আমি পাবনাতে ডাক্তারি করি। তবে ভাই যাই বলেন, পাবনাতে ডাক্তারি করার একটা সুবিধা আছে। মাথা ব্যথার পেশেন্টকে পেট ব্যথার ওষুধ দিন, কেউ কোনো কমপ্লেনই করে না। ভাবছেন আমি খুব মন্দ লোক। আমি এটা কেন করি? একদিন এক মাথা ব্যথার পেশেন্টকে মাথা ব্যথারই ওষুধ দিছিলাম, তারপর এই যে 3 মাস ধরে জুতা পরতে পারতেছি না। সেদিন হাসুর ডিরেক্টর মোস্তফা ভাই আমার কাছে আসলেন, কানে শোনার মেশিন নেবেন। আমি বললাম ভাই এই মেশিনটা আপনি নেন, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, 5000 টাকা দাম। উনি বললেন ডাক্তার একটু কম দামের মধ্যে দেখান। আমি বললাম ভাই তাহলে আপনি এই মেশিনটা নেন, এটা 4000 টাকা দাম। ডাক্তার আর একটু কম। বললাম ওই মেয়ে তাহলে 5 টাকা দিয়ে এটা নিয়ে যান। এ কি ডাক্তার, এটা তো শুধু প্লাস্টিক, এটা কাজ করবে কিভাবে? আহা, এর ভিতর কোনো যন্ত্রপাতি নাই, এইটা আপনার কানে দেখলে মানুষ এমনি আপনার সাথে চিৎকার করে কথা বলবে। রুগী পাঠা, নেক্সট। মহিলা রুগী, মহিলা রুগী তো ভালো করে দেখতো। অভিনন্দন অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। কি বলেন ডাক্তার, আমি তো বিয়েই করি নাই। ও বুঝছি বুঝছি, আধুনিক মেয়ে তো নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে। বুঝছি বুঝছি, কোনো চিন্তা করবেন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে জানান। ডাক্তার সমস্যা তো এটা না, আমার বয়ফ্রেন্ড 4টা, চিন্তা করছি কোনটারে ফোন দিব। নেক্সট, নাম কি? তারেক মাহমুদ। ও কি সমস্যা? ডাক্তার টিভি দেখছিলাম, হুট করে অজ্ঞান হয়ে গেছি। আহা, আপনাকে না কয়েকবার মানা করলাম, টিভিতে যখন শবনম ভারিয়াকে দেখায় তখন টিভির সামনে না বসতে। নেক্সট, ও মহিলা রুগী, নাম কি? আনিকা। ও কি সমস্যা? ডাক্তার কিছুদিন ধরে ঘন ঘন বমি। আপনার জন্য সুখবর আছে মিসেস আনিকা। ডাক্তার আমি মিসেস না মিস। ও তাহলে আপনার জন্য দুঃসংবাদ।
সালাম আলাইকুম। আরে হুমায়ুন স্যার রে, স্যার স্যার বসেন। কি মনে করে? বাবা রে, বুকের ভিতর প্রচন্ড ব্যথা। ও স্যার, এই নিন, এই 4টা ট্যাবলেট নিন, এর মধ্যে একটা আপনার কাজের। কি বলো বাবা, আমি কিভাবে বুঝবো 4টার মধ্যে কোনটা কাজের? স্যার, আপনিও তো পরীক্ষার সময় আমাদের 4টে অপশন দিতেন। হাসুর ডিরেক্টর জাহাঙ্গীর ভাই কি লেভেলের কিপটা সবাই জানেন। ওই দিন জাহাঙ্গীর ভাই আমার কাছে আসলেন, আমি বললাম ভাই আপনার এই চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা খরচ হবে। উনি বললেন ডাক্তার একটু কমের মধ্যে একটা ব্যবস্থা করে দেন। কমের তো কোনো সিস্টেম নাই, আপনি যান 4 লক্ষ টাকার একটা প্যাকেজ আছে, আপনি ওইটা নেন। ডাক্তার আর একটু কম, কি মুশকিল। আচ্ছা যান 3 লক্ষ টাকার একটা প্যাকেজ আছে, আপনি ওইটা নেন। বলছে ডাক্তার আর একটু কমের একটা প্যাকেজ দেন। ওই মিয়া 30 টাকা দিয়ে বই নিয়ে যান আর নিজেই চিকিৎসা করেন যান। এটা কিসের বই? কিভাবে ডাক্তার হবেন মাত্র 7 দিনে। নেক্সট। নাম কি? আবু হেনা রনি। ও কি সমস্যা? ডাক্তার আমি প্রচন্ড হতাশ, আমি মরতে চাই ডাক্তার। আপনি এমন একটা মাইয়ার সাথে প্রেম করেন যার 5-6টা বড় ভাই। ডাক্তার আমি মরতে চাই, তবে কুত্তার মতো না। মানে একই মঞ্চে দুজনে একসাথে, একজন তান্ত্রিক আর একজন ডাক্তার। সকল সমস্যার সমাধান আজকে আমরা দুজনই করব। আমাদের বিচারকদের কেমন লেগেছে? শুরুতে আমিন ভাই। কাকন রায় মানে একটা ক্যারেক্টার নিয়ে অভিনয় করেছে, খুব সুন্দর ছিল, কন্টেন্টগুলো ভালো ছিল, মানে কোথায় যেন একটু গ্যাপ গ্যাপ মনে হচ্ছিল। ঠিক আছে, এই গ্যাপগুলো আরেকটু রিহার্সাল করলে, আরেকটু নিজের মধ্যে যদি নিতে পারতে জিনিসটা, নিজের মতো করে ডেলিভারি দিলে জিনিসগুলো আরও অনেক স্মুথ লাগতো, আরও অনেক বেশি সুন্দর লাগতো। হ্যাঁ, এমনি ভালো লাগছে, অল দ্য বেস্ট, সুন্দর ছিল। শবনম পারিয়া। তোমার কাছে কিন্তু আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, কারণ প্রথম রাউন্ডে তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। এটা ভালো ছিল, কিন্তু ভাইয়া যেমন বলল কিছু একটা মিসিং। কি মিসিং আমি বলতে পারবো না। তুমি খুবই ভালো পারফর্মার, আই হোপ তুমি নেক্সটটা আরও ভালো করবে, বাট আমার মনে হয় তুমি নিজেও একটু কনফিউজ ছিলে যে তুমি কী করতে চাচ্ছ। তুমি ইউ ডিডন্ট এনজয় দ্য পারফরমেন্স। ভালো ছিল, বাট নেক্সট টাইম যখন আসবে এর থেকে অনেক ভালো হতে হবে, কারণ এক্সপেকটেশন বেশি। নিয়মিত যিনি ডাক্তারের কাছে যান, আমাদের তুষার খান। হ্যাঁ, তোমার আজকে এনার্জি লেভেল অনেক কম ছিল। তোমার কি আসলেই পায়ে ব্যথা না? এটা আসলে ভাই কালকে হ্যাঁ সন্ধ্যার সময় পায়ে ব্যথা ভাই। আচ্ছা, ওটা একটা কারণ হতে পারে, বাট ফারিয়া যেটা বলছিল যে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি থাকে কারো কারো কাছে, তাদের মধ্যে তুমি একজন। তো সেই জায়গাটায় আজকে অসুস্থতা হোক যাই হোক, আমরা যখন মঞ্চে কাজ করি জ্বর 103-4 থাকলে তখন ওগুলো মাত্রার মধ্যে থাকে না, ওগুলো বাদ দিতে হবে। নেক্সটটা আরও ভালো হবে আশা করছি। ওকে ওকে, এই শহরে অনেক ডাক্তার দেখতে পাবেন, শহরটা হয়ে গেছে যান্ত্রিক, এই মুহূর্তে দরকার তান্ত্রিক। একটা জোরে হাততালি। কাকন রায়, ব্যথা কি করে লাগলো? ব্যথা সিঁড়িতেই পড়ে গেছিল। আচ্ছা, তো এই পায়ের ব্যথার জন্য তো মাথা আসলে ঠিকঠাক থাকার কথা, এরপরেরটা ভালো হবে। একটা জোরে হাততালি কাকন রায়ের জন্য। সুনামগঞ্জ সিলেট থেকে আমরা মাত্র, মানে গোটা সিলেট থেকে 2 জন পারফর্মার শুধুমাত্র পেয়েছি, গোটা সিলেট বিভাগের লোকজন তাকিয়ে আছে। সো এক্সপেকটেশন ধীরে ধীরে বাড়ছে, সেটা পূরণ করতে হবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। ওকে, সত্যি সত্যি পায়ে ব্যথা ছিল। কাকন রায়ের ব্যথা নিয়েই আপনাদের মন জয় করবার জন্য আমাদের চেষ্টা সবারই থাকে, আমাদেরও রয়েছে। ডান্ডা মেরে করে দিব ঠান্ডা, আমিন খানের সিনেমা। একটা জোরে হাততালি আমিন ভাইয়ের জন্য। হ্যাঁ, জানেন না, এবং শুধু তাই না, এই যে আমার হাতে যা দেখছেন, আমার হাতে মূলত আমিন খানের একটি সিনেমা রয়েছে। কি সেটা কে বলতে পারে? দেখি আমিন ভাই বলতে পারে কিনা। হীরাচুনি পান্না। যাই হোক, আমির ভাই মাঝখানে আমার কাছে এসেছিল, এসে বলছে যে আমার 2 ছেলের মধ্যে ছোটটা খুব অস্থির, মানে খুবই অস্থির, খুবই অস্থির। আমি বললাম যে অস্থিরতার মধ্যে দিয়ে তাকে এনেছেন, বলে না সে খুব আসলে খুবই অস্থির, খুব দৌড়াদৌড়ি করে। কোনো যদি একটা পাথর দাও, হীরাচুনি পান্না তো পাইনি, এই বড় এক পাথর দিয়েছি, বললাম পায়ের সাথে বেঁধে রাখবেন, স্থির হয়ে যাবে।
শবনম ফারিয়া আমার কাছে এসেছিল, এসে আমাকে বলছে বাবা আমাকে একটা ভালো করে পরামর্শ দেন, আমি বিয়ে করে সুখী হতে চাই। আমি বললাম একটা সমস্যা বল, হয় বিয়ে করতে চা নাহলে সুখী হতে চা, বিয়ে করে সুখী হওয়া এই দুইটা অপশন হবে না। তো সেই জন্য আমি সুখী হওয়াটাকে চুজ করে নিয়েছি। ওকে, সেক্ষেত্রে আছি তো নাকি? ওকে, একটা জোরে হাততালি শবনম ফারিয়ার জন্য। আর এদিকে তুষার ভাই বলেছে যে আমাদের সংসারে আমার এবং আমার স্ত্রীর মধ্যে একটা দূরত্ব ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আমি বললাম হ্যাঁ, এই কারণেই আপনি খুব সুখে আছেন, কারণ উনি আছে আমেরিকা, উনি দেশে। এর মতো সুখের খবর আর হয় না। পুরুষদের জন্য সবচেয়ে স্বাধীনতার খবর হচ্ছে বউ বাপের গাড়ি, আর উনার ক্ষেত্রে মানে মহা স্বাধীনতার খবর বউ আমেরিকা। প্রিয় দর্শক, এই যে উনার ওয়াইফ আমেরিকার, একজন ব্যাক স্টেজ থেকে বলছে কখন আমাকে ডাকবে, কখন আমি দেব দেখা। আসবে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব। যে করে চুরি পাবলিক তাকে বলে চোর, যে করে চুরি পাবলিক তাকে বলে চোর। দেখতে আমি ইনোসেন্ট, কিন্তু আমি এক সময়ের নেশাখোর। সবাইকে সবার বাবা মা ছোটবেলায় বলতো খারাপ ছেলেদের সাথে মিশবি না, খারাপ হয়ে যাবে। আর আমাকে বলতো ভালো ছেলেদের সাথে মিশবি না, ওরা খারাপ হয়ে যাবে। তো আমি ছোটবেলা থেকেই নেশার সাথে জড়িয়ে যাই। তো আগের একটা কাহিনী বলি। একদিন আমি আর আমার এক ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলাম নেশা করে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলাম। পরের দিন সকালে চোখ খুলে দেখি হসপিটালে, পাশে আমার বন্ধু। ওকে দেখেই তো আমার মাথা খারাপ। বললাম ভাই তোর আমি কয়বার বললাম সামনে দিয়াল, ব্রেক মার ব্রেক মার ব্রেক মার, কিন্তু তুই আমার কথা শুনলি না। এই শুনে বললো আবে হালা, গাড়িটা তো চালাচ্ছিলি তুই। তো একদিন আমি বাসায় শুয়ে শুয়ে বোতল খাচ্ছিলাম, হঠাৎ মা এসে গেল। মা এসে বললো কিরে নীরব, তুই এখন বাসায়ও নেশা করা শুরু করছোস? তুই কি জীবনে ভালো হবি না? তোর কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই? বললাম কেন মা, কে বলছে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই? এই যে বোতল, আজকে অর্ধেক খাইছি, বাকি অর্ধেক কালকে। তো ছোটবেলা থেকে আমি নেশার সাথে জড়িত, সবাই জানে। তো বলুন তো আমার এই অভ্যাসের জন্য দায়ী কে? না 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 না, নাম তো বলা যাবে না। আমি ওনাকে ওয়াদা দিছি ওনার নাম আমি কাউকে বলবো না, কাউকে না। দেখলেন মিরু ভাই, বললাম না আমি কাউকে বলবো না। তো একদিন রাস্তায় হাঁটার সময় আমিন ভাইয়ের সাথে দেখা। আমিন ভাই নেশা করতেছে, আমি তো অবাক। আমাদের আমিন ভাই আর নেশা। আমি গেলাম, ভাই আপনি নেশা করতেছেন, এটা তো মানা যায় না। আরে বেটা কেউ বলছে আমি নেশা করতেছি? আমি তো অফিস থেকে বাসে যাচ্ছি, এই যে এখনো আইডি কার্ড গলায়। বললাম ভাই এই নেন তেঁতুল খান, এটা আইডি কার্ড না, আপনার গলার টাই। শবনম আপু, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে বিড়ি খাওয়া লাভ, কিন্তু বিড়ি খাওয়ার পর ক্যান্সার হওয়া, ক্যান্সার হয়ে মারা যাওয়া, সেটা কি টুরু লাভ। তো একদিন এক লোক নেশা করে বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তায় তাকে পুলিশ আটকালো। বলে এই তুই নেশা করছস? না স্যার আমি নেশা করি নাই স্যার। আবার মিথ্যা বলতেছস, তোরে দেখেই মনে হয় তুই নেশা করছস। সত্যি স্যার আমি নেশা করি নাই, আমি তো নেশাই করি না স্যার। বললো তোর বাসা কই? ও দেখলো কাছে এক বাসায় আলো জ্বলতেছে। বললো স্যার আমার বাসা ওইটা, আসেন আপনাকে নিয়ে যাচ্ছি। ও পুলিশকে বাসায় নিয়ে গেল। ভাগ্যক্রমে দরজার মেইন দরজাটাই খোলা। ঢুকলো বাসায়, ঢুকেই ড্রয়িং রুম। বললো স্যার এটা আমাদের ড্রয়িং রুম স্যার, মেহমানরা আসলে স্যার এখানেই বসে স্যার, আসেন আপনাকে ভিতরে নিচ্ছি। এটা আমাদের কিচেন, এটা আমাদের ওয়াশরুম, আপনাকে বেডরুমে নিচ্ছে, আসেন স্যার। এই যে স্যার এটা আমাদের বেডরুম, এটা আমার বেড, বেডের উপরে যে শুয়ে আছে ওইটা আমার ওয়াইফ, আর যে লোকটা ওকে আদর করতেছে ওইটাই আমি। তো একদিন সকালে ঘুম থেকে উঠলাম, সাথে সাথে হসপিটাল থেকে কল, জানতে পারি আমার এক বন্ধু হসপিটালে ভর্তি। দৌড়ে ছুটে গেলাম ওর কাছে, গিয়ে দেখলাম ওর অবস্থা তো পুরাই খারাপ, কোমর থেকে নিচ পর্যন্ত পুরাটা ব্যান্ডেজ করা। বললাম ভাই কি হয়েছে তোর, এই অবস্থা কিভাবে হলো? বললো ভাই আর কি বলবো, কালকে রাত প্রায় 2টা রাস্তায় নেশা করতেছি,
দূরে দেখি এক মেয়ে শর্ট স্কার্ট পরে দাঁড়িয়ে, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ছুটে চলে গেলাম। সারা রাত রোমান্স করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি এটা মাইয়া না, কোলহালায় ওয়ালের মধ্যে একটা মাইয়া ছবি লাগাই রাখছে। তো একদিন আমি আর আমার এক ফ্রেন্ড নেশা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে একটা ফুট ওভার ব্রিজ। বললাম ভাই ফুট ওভার ব্রিজটা কত নিচে দেখছোস, এভাবে গেলে তো মাথার মধ্যে বাড়ি লাগবে, মাথা নামা মাথা নামা। না রে ভাই আরও নামাতে হবে, এটা আরও নিচে, আরও নামা। মাথা নামাতে নামাতে এক পর্যায়ে আমরা রাস্তার মধ্যে হামাগুড়ি দিতে শুরু করলাম, মেইন রোডের মধ্যে। সারা রাস্তার গাড়ি সব জ্যাম লেগে গেল। এই দেখে এক ট্রাফিক আসলো, দুইজনের মাথায় দিল 2টা বাড়ি। আমার বন্ধু বললো শালা এত নিচে নামলাম এরপরও মাথায় বাড়ি লাগলো। তুষার ভাই, জীবন থেকে যদি কিছু হারিয়ে যায় কখনো চিন্তা করবেন না, কোনো না কোনোভাবে সেটি আবার ফিরে আসবেই। আমার একবার ইচ্ছে হলো পাখি পুষলাম, কয়েকদিন পর উড়ে চলে গেল। এরপর একটা কাঠবিড়ালি পুষলাম, সেটাও চলে গেল। এরপর বুদ্ধি করলাম, একটা গাছ লাগালাম, পাখি কাঠবিড়ালি দুইটাই ফিরে এলো। একইভাবে ভাই দোকান থেকে চিপস কিনলাম, বন্ধুরা নিয়ে গেল। চানাচুর কিনলাম, তাও নিয়ে গেল। এরপর একটা বোতল কিনলাম, এখন চিপস চানাচুর নিয়ে সব হালারা হাজির। থ্যাংক ইউ। আমার তো ভালোই লেগেছে, যে এটা সে সবচেয়ে বেশি রিলেট করতে পেরেছে শুরুতে সে বলবে। ভাই তুই আমারে পচায় মারবি। হালকার উপরে ওজনদার পারফরমেন্স ছিল, আর তুমি এনজয় করেছো পারফরমেন্স, খুব ভালো ছিল। একটু আগে মানে হঠাৎ করে এরকম একটা টপিক বেছে নেওয়ার কারণ কি? ইচ্ছে হলো, আপনাকে দেখে অনুপ্রেরণা পেলাম। নীরব ভালো ছিল, হ্যাঁ তুমি এনজয় করছিলে, কিন্তু তুমি যখন একটা জোক থ্রু করো, আমার কাছে মনে হয়েছে যে তুমি একটা মগস্থ জিনিসই তুমি এটা বলছো। তুমি যখন আমরা স্টেজে এই ধরনের পারফর্ম করি তখন আমরা চেষ্টা করি যতটা ভেতর থেকে ওই ক্যারেক্টারের থেকে বলা যায়। ভালো ছিল, কন্টেন্ট খুব ভালো ছিল, থ্রো ভালো ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি একটা হয়তো যোগ করলাম, হ্যাঁ এমন একটা করেছে এমন একটা করেছে, কিন্তু আমি যদি এটা আমার ভেতরে নিলাম, আমি সুন্দর করে বললাম যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম অমুক ভাই দাঁড়িয়ে আছে, তারপর তার সাথে আমি কথা বললাম। বাট আমি যদি বলি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখলাম অমুক ভাই দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বললাম, পার্থক্যটা বুঝেছো? সো নেক্সট টাইম ওয়ার্ক অন দিস। খুব ভালো পারফরমেন্স ছিল, বাট যখন এইটা করতে পারবা তখন আরও অনেক ভালো হয়ে যাবে। বেস্ট অফ লাক। ওকে, স্বপ্ন ফাড়িয়ে কিন্তু আজকে একবারে একবারে টু দি পয়েন্ট কিন্তু বুঝিয়ে দিয়েছে, এবং তোমাকে দেখতে দারুণ লাগছে। তুমি তোমার এই ক্ষমতাটাকে ইউজ করলে সেটা আরও ভালো হতো। আমিন ভাই। ইয়াস, নীরব ওর পারফরমেন্স সবসময় নীরবতাকে ভেঙে দেয়। নামের সাথে ওর পারফরমেন্সের কোনো মিল নেই। আমার কাছে গতবারও ভালো লেগেছে, এবারও অনেক ভালো লেগেছে, তবে তোমার ভিতরে না অনেক বেশি এর চেয়ে পাওয়ার আছে আমার মনে হয়, কারণ ওর বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড দেখে মনে হয় তুমি তোমার যে ক্ষমতা তার 30 থেকে 40% তুমি দিচ্ছ, এখনও 60% বাকি আছে। ঠিক আছে, পুরোটা উজাড় করে দাও, অনেক সুন্দর হবে আরো। ওকে, অল দ্য বেস্ট। ওকে, শুধু আমি বলতে চাই যে যারা এরকম শুধু পারফরমেন্স করে না, যারা সত্যি সত্যি এরকম যারা নেশা করে, তাদেরকে আমি মন থেকে রেসপেক্ট করি, সম্মান করি, কারণ বেশি দিন তো আর সম্মান করতে হবে না, কয়েকটা দিন। তবে আর একটা গবেষণা বলছে যে এই পৃথিবীতে 10% মানুষ ড্রিঙ্ক করে, নেশা করে কিন্তু মারা যায়, এবং গবেষণা এটাও বলছে তাহলে বাকি 90% নেশা না করেই মারা যায়। ওকে, তাহলে তুমি খাও কি কি, কিছুই তো বাদ রাখো না দেখলাম, তাই তোমার জন্য উৎসর্গ করতে চাই। ওরে সাগর যদি মদ হতো, হোক না যতই লোনা, ওরে সাগর যদি মদ হতো, হোক না যতই লোনা, আরে মাতালে পেট ভরে খেত, পয়সা লাগতো না। ও মনা,
গাছের পাতা টাকা কেন হয় না, হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সাগর যদি মদ হতো, আরে সাগর যদি মদ হতো, হোক না যতই লোনা, মাতালে পেট ভরে খেত পয়সা লাগতো না। মনা ও মনা, ও মনা, গাছের পাতা টাকা কেন হয় না, হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। ওকে, লাস্ট মেসেজ যেটা আপনাদেরকে বলবো, পারফরমেন্স করবার জন্য আমরা একটু হাসানোর জন্য হয়তো এই টপিকটা বেছে নিয়েছি, কিন্তু আপনাদের জন্য কড়াভাবে বলতে চাই, যাদের ফ্যামিলিতে এরকম একজন আছে, সেই ফ্যামিলিটা কিভাবে একেবারে তিলে তিলে শেষ হয়ে গেছে। তাই আপনার পরিবারের কেউ যেন এই পথে না যায়, এখনই আপনার পাশে থাকা আপনার পরিবারের সদস্যদের ভালো করে সেটা বুঝিয়ে দিন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, প্লিজ। ওকে, আমরা তো দুর্দান্ত একটি পারফরমেন্স দেখলাম। এরপরে আমরা একটু ওই যে মাতৃভাণ্ডারের কথা বলেছিলাম না, শুধু মাতৃভাণ্ডার না, সেখানে জোকসেরও ভাণ্ডার আছে। আর সেই ভাণ্ডার খুলেছে আমার এক মিতা। আসে কুমিল্লার লালমাই থেকে নূর মোহাম্মদ রনি জান্না। হ্যাঁ রাবাবেন আমিন ভাই, আমরা ছেলেরা না মেয়েদের অল্প একটু ভালোবাসা পেলেই না গলে যায়। এই যে গত এপিসোড আমার পারফরমেন্স দেখে শবনম আপু আমাকে একটা লাভ দিছিল, আমার সাহস বেড়ে গেছে। আমি বাসায় গিয়ে গুগলে সার্চ করা শুরু করলাম, আচ্ছা শবনম আপু যে আমাকে লাভটা দিছিল তার মানে কি সে আমাকে ভালোবাসে? তখন গুগল থেকে একটা রিপ্লাই আসলো, জুতার বাড়ি এখন খাবি নাকি পার্সেল করে পাঠাবো? তো গুগলের এই রিপ্লাইটা শোনার পর না ভাই আমার অতীতের কথা মনে পড়ে গেল। কারণ আমি জন্মের পর এতটাই জঘন্য ছিলাম যে আমার পাশের বাসার আন্টি এসে আমার মাকে বলে, বোন আর একটা মাস সময় নিতি, অন্তত ভালো কিছু জন্ম দিতি। ওই আমার জন্মের পরপরই আবার বাংলাদেশে 3 দিনে কারফিউ ঘোষণা করে। কোন হালায় আমার ছবি তুলে নিউজ পেপারে বোল্ড আকারে লিখে দিছে, সবাই সাবধান, ভয়ঙ্কর এক প্রাণীর দেখা মিলল বাংলাদেশে। তো সবাই মনে করতেছে আমি অতীতে খারাপ ছিলাম, বর্তমানে অনেক স্মার্ট। বিষয়টা কিন্তু তাও না, কারণ আমি বর্তমান চেহারার সাথে পাতিলের তলা মিলিয়ে দেখলাম, দেখি ভাই পাতিলের তলাটাই বেশি সুন্দর। তুষার ভাই, আমি আমিন ভাইয়ের ফ্রেন্ড লিস্ট আছি, তো রেগুলার ওনার ফ্রেন্ড লিস্ট চেক করি। যতবারই ওনার ফ্রেন্ড লিস্ট চেক করি ততবারই অবাক হই, যতবারই চেক করি ততবারই অবাক হই। আর ভাই এটা কি ফ্রেন্ড লিস্ট নাকি গার্লস হোস্টেল? রনি ভাই, এটা কি আসলেই ফ্রেন্ড লিস্ট নাকি গার্লস হোস্টেল? এটা আমি কনফিউশনে পড়ে যাই। তো ভাই এখনকার যারা প্রেমিক প্রেমিকা আছে তারা রোমান্স নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, যে ভাই আমরা কোথায় কীভাবে কী করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আসলে কেউ ভয় পাবেন না, আমি আছি, কারণ আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে নাকি। তো আমি এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, প্রেমিকাকে নিয়ে সোজা বাসায় চলে যান, সেখানে গিয়ে ভরপুর খাবার খান, পোলাও, বিরিয়ানি, মুরগি, কাচ্চি। কারণ ভাই আমরা বাঙালি, খাইতে দিলে শুইতে চাই। ভাই ওই দিন আমি হঠাৎ আতঙ্কিত হয়ে গেলাম, দেখি শবনম ফারিয়া আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে। হাইলা শবনম ফারিয়া! আমি তো খুশিতে আত্মহারা হয়ে তাড়াতাড়ি করে ভিডিও কল দিয়ে বসলাম। ভিডিও কল দিয়ে দেখি কপালে একটা টিপ, নাকে একটা নাকফুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়ে আমাদের সাইফুল ভাই বসে আছে। হাসির কথা তো বলতে আছি, কিন্তু ভাই আমার দুঃখের কথা বোঝার মতো কোনো মানুষই নাই। আর গার্লফ্রেন্ড যাইতে আসছিল ভাই, হেতি কইছে আর সারা হেতি বাইসত না, হেতি ফালাবার সময় আরলে ফালাবো হেতি কইছিল। হেতি ঠিকই ফালাইছে ভাই, কিন্তু আরলে যেতে ভুলি গেছে। আমিন ভাই, আপনি জানেন শবনম আপুর সাথে আমার সব কিছু হয়ে গেছে। কিরকম? সব মানে সব। সে অলরেডি আমাকে ব্লক মেরে 3 মাসের জেল খাটেছে উইথ 7 দিনের ডিম থেরাপি। ভাই ভাই বিশ্বাস করবি নর্মাল কোনো ডিম আসলে ভাই, স্টিল ডিম গরম করি মা গো মা। এই বিষয়টা আমি ডিসকাস করার জন্য ওনার গাড়ির সামনে গেলাম, ওনার ড্রাইভার আমাকে কিছু দিয়ে যেতে দিচ্ছিল না। আমরা খান বংশে পোলাবান ভাই, কাউকে ভয় পাই না, সামনে দাঁড়াইছিলাম। সে আবার বলতেছে ভাই 2টা থাপ্পড় দিয়ে। আমি বলছি ভাই আমি ভয় পাই না, আমি দাঁড়াইছিলাম, আমি কথা বলেই যাবো। তখন সে আমার নাকে মুখে ইচ্ছা মতো ঘুষেছে ভাই, আমি ভয় পাই নাই, সোজা বীরের মতো অজ্ঞান হয়েছি।
মোহাম্মদ রনি। নূর মোহাম্মদ নামটুকুও কিন্তু আমাদের একজন বীর শ্রেষ্ঠের নামের সাথে নাম, আর রনি সেটাও তো আরেক অংশ যোগ হয়েছে, কি ঠিক কি না? তো শক্তিটা তো ডবল হওয়া দরকার। একটা জোরে হাততালি। ওকে, কুমিল্লার ছেলেকে সবাই মিল্লা কিছু একটা বলেন। রনি, হ্যাঁ, মানে তোমার নাম যদি তোমার নামের সাথে মিল রেখে কে উজ্জ্বল করে, এটা তোমারও যেমন গর্বের জিনিস, আমাদেরও অনেক ভালো লাগে, গর্ব করার মতন। অসাধারণ ছিল ওর পারফরমেন্স, অসাধারণ। ওর মন খারাপের পারফরমেন্স শেষ হয়েছে, কিন্তু ওর মন এখনো খারাপই রয়েছে। এত সুন্দর কমপ্লিমেন্ট দিলাম, তারপরে মন খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ, একটা জোরে হাততালি দাও, না হলে ডান্ডা মেরে করে দেবো। একটা ফায়ার তোর জন্য হয়। রনি, সত্যি মানে তুমি যে নিজে এনজয় করে পারফরমেন্স করেছো, এটাই সবচেয়ে মজা লেগেছে। এবং তুমি যখন স্যাড টোনে গেছো না, সত্যি মনে হচ্ছিল যেন বুকটা ফেটে যাচ্ছে। এত সুন্দর অভিনয় করেছো, অসম্ভব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের পারফরমেন্সে ওইভাবে গুনে গুনে হয়তো যোগ থাকে না, এবং নিজের জীবন থেকে কুড়িয়ে নেওয়া, আমার মনে হয় মেন্টরদের এটা একটু হেল্প হয়। ওর জীবন থেকে কালেক্ট করে যখন, একটু জাস্ট ফ্রেম করে দেওয়া। শাওন, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ফ্রেম করে দেওয়া হয়, কিন্তু ওর একটু বাদরামি বেশি, লাফালাফি। মানে মানে ওখানে যে বাদরামি করে, ওই বাদরামি 1% যদি এখানে করতো, মানে পাগল হয়ে যেত তোমরা। মানে ও যেভাবে গ্রুমিং হাউসে যেভাবে জোকস করেছে, গ্রুমিং হাউসে তার রূপ আর এই রূপ মানে এক আকাশ পাতাল। আচ্ছা, এর কারণ কি? সত্যি সত্যি কোনো ছেঁকা টেকা খেয়েছো কিনা বলো, বলো বলো। লাইফে এরকম কিছু আছে? একটু বলো না, সমস্যা নেই, আমি আজকে সমাধান করে দেবো। বলো বলো। সিরিয়াস? তার 100টা যোগ শুনালে 100টা যোগে স্বপ্ন ভারিয়া থাকে। ঘটনা কি? তুমি ওদিকে তাকায় তাকায়। তার জোকসের মধ্যেও আজকে কি তার সাথে দেখা করতেই হবে, তার ড্রাইভারের হাতে মাইকটার খেয়েও শবনম ফারিয়া। ঘটনা কি? হ্যাঁ, মনে একটা টান আর কি। মনে একটা টান। রনি নাম হলে কি সবকিছু মিল থাকতে হবে? কি অবস্থায়, কি ঘটনা কি? ওকে, শবনম ফারিয়া বলবে এবার। রনি খুব ভালো ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন কেউ অ্যাকচুয়ালি কমেডিটা করে এবং সে নিজে ওটা এনজয় করে। মানে স্ট্যান্ড আপ কমেডি ইজ নট সামথিং যে আমি বলবো আরেকজন শুনবে হাসবে, ওইটাকে আসলে প্রপার পৌঁছাতে হবে। আমি নিজে এনজয় করলে এটা আরেকজনের কাছে প্রপার যাবে। সো ওইটা ওটার মধ্যে ছিল, যোগগুলোও ফানি ছিল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল পারফরমেন্স। থ্যাংক ইউ। আমার কিন্তু দারুণ লেগেছে এই কথাটা, এই যে আপনি ও এনজয় করছে কিনা আপনি কিন্তু চোখ খুলে দেখছেন। কিন্তু আমি এরকম অনেক দেখেছি, অনেক মেয়ে তার কাছের মানুষটা এনজয় করছে, সে চোখ বন্ধ করে আছে, দেখছেন। কেন বন্ধ করে থাকে? এই অন্যের সুখ কি তার সহ্য হয় না? চোখ খুলে দেখতে হয়। ওকে তুষার ভাই, রনি কিন্তু তার চেষ্টার ত্রুটি করেনি। হ্যাঁ, খুব ভালো ছিল রনি। আর আমিন যখন বলছিল যে তোমার এখনো মন খারাপ, তার আমারও তাই মনে হচ্ছিল। এবং আমার পরে শাওনের কথাটা শুনে মনে হলো যে তোমার মন খারাপের কারণটা কি। তুমি, আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু এনজয় করেছি, কিন্তু তুমিও পারফরমেন্স করে তুমি এনজয় করেছো ঠিকই, কিন্তু তোমার কাছে মনে হয়েছে আমি বোধ আর একটু ভালো করতে পারতাম। এটা মনে হয়েছে কি না? হ্যাঁ, ওই কারণেই মন খারাপ লাগছিল। খুব ভালো ছিল রনি, খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি রনির পারফরমেন্স শেষ, চোখে মুখে একটু আমি একটু অফ দেখতে পাচ্ছি। এর কারণটা কি? ও ভালো করেছে, বিচারকরা ভালো বলেছে, গুলিও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ও জানে যে ও যেটা ভেবেছিল, যে প্রিপারেশনটা নিয়েছিল, সেটা হয়তো বের হয়নি। কি করলে হবে বলো? তুমি এখনই বলো, এখনই আমরা সেটাই করবো, এখনই এই মুহূর্তে। কিছু লাগবে? খাবার দাবার, এটা ওর ফোন নাম্বার, কারো কিছু, ওনার ফোন নাম্বার, শবনম ফারিয়ার ফোন নাম্বার, বলো তুমি এই মুহূর্তে বলো। মাথা টিপে দিতে হবে, পা কি করতে হবে বলো? ইনশাআল্লাহ যে কোনো একটা কিছু বলো না, আমরা সেটা করবো এক্ষুনি। হ্যাঁ, নাকি কোনো গাছের পাতা লাগবে? বলো বলো কি লাগবে? টাকা পয়সা লাগবে? টাকা পয়সা লাগবে? কিছুই না। ওকে, আমি শুধু তাকে বলতে চাই যে হতাশ হও না। এক তান্ত্রিকের কাছে এসছো তুমি, হতাশা নিয়ে তো এসেছিল আমাদের এই শোয়ের ডিরেক্টর মোস্তফা ভাই এবং জাহাঙ্গীর ভাই। বিশেষ করে জাহাঙ্গীর ভাই আমাকে বলল, রনি তন্ত্র মন্ত্র দিয়ে এমন কিছু করো যেন আমি এই দেশের সেরা ডিরেক্টর হতে পারি। কিভাবে সম্ভব? আমি বললাম সম্ভব। যদি সব ডিরেক্টর কাজ ছেড়ে দেয়, আপনি হবেন সেরা ডিরেক্টর। তো এই অনুষ্ঠানে তো সবাই ছেড়ে দেবে না, তোমাকে তোমার জায়গা করে নিতে হবে। হ্যাঁ, নূর মোহাম্মদ রনি, তোমার জন্য শুভকামনা, ফিরে যাও। ওকে।
ওকে, আমি আমার ঘটিটা মিস করছি, যেটা থাকলে সেটা থেকে একটু পানির ছিটা দিতাম ওর চোখে, যেন ও সতেজ হয়ে যায়। এবং আপনাদেরকে বলে রাখি যে আমাদের আজকের এপিসোড উইনারের জন্য থাকবে একটি মার্সেল ইলেকট্রিক কেটলি। যেই কেটলিতে আপনি চা তৈরি করে খাবেন, একবারে গরম হয়ে যাবেন, তরতাজা হয়ে যাবেন। এবং বলে রাখি যে আজকের যে এপিসোড উইনার, তার জন্য কেটলির সঙ্গে মার্সেলের তরফ থেকে আরও পুরস্কার থাকবে। একটা জোরে হাততালি হোক। সাধু বাবা, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, ঘরে মায়া চেয়ারম্যান। সাধু বাবা, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, পরের মায়া চেয়ারম্যান। আমি একটু বলি, আমি কিন্তু সাধু বাবা, কিন্তু সাধু কিন্তু বাবা না। হ্যাঁ, এদিকে শবনম ফারিয়া একটু বলে রাখি, আমি কিন্তু বাবা খুব একটা সাধু না। ওকে, আমাদের তিনজন বিচারকদের জন্য জোরে একটা হাততালি হোক। আমরা ভাগ্যে বিশ্বাস করি তো নাকি? কখনো কোনো সাধু বাবা বা কোনো তান্ত্রিকের কাছে গেছেন আমিন ভাই, যে আমার এই সিনেমাটা ভালো করে দিও, আমার এই সিনেমাটা যেন হিট হয়? বাবা এরকম কোনো সত্যি সত্যি গেছেন কিনা লাইফে? না, এই ধরনের আমি এগুলো একদমই বিশ্বাস করি না। আপনি নিজের পরিশ্রম? আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি যেটা করব তার ফল আমি পাবো। বাহ, গুড। শবনম ফারিয়া, আপনি কখনো কোনো তান্ত্রিকের কাছে বা কারো কাছে গেছেন কিনা? সত্যি সত্যি জানতে চাই, নট ফান। না না, আমি যাইনি। এর প্রধান কারণ হচ্ছে আমার পরিবারের সবাই খুবই কনজারভেটিভ মুসলিম, ওনারা বিশ্বাস করে না, এটা হারাম ভাবে আর কি, এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ আপনারা যেটা বলছিলেন, আমি ভাগ্যে বিশ্বাস করি খুব বেশি। হার্ড ওয়ার্কিং আমি অনেক মানুষকে দেখেছি, কিন্তু ভাগ্য না একটা খুবই অদ্ভুত গেম প্লে করে, কখন কার ভাগ্যে কি আসে কেউ জানে না। বা অভিনয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেক অভিনেত্রীদেরকে আমি চিনি, যাদেরকে আমার কাছে মনে হয় তারা অসাধারণ ভালো অভিনয় করে, কিন্তু হয়তো তারা অতটা ফেম পায়নি। বাট আমার এমন কিছু অভিনেতা বা অভিনেত্রী আছে যাদের অভিনয় দেখে মনে হয় যে ওকে ঠিকঠাক, আহামরি কিছু না, কিন্তু তারা অনেক বেশি পপুলার। সো এই জন্য আমি ভাগ্যে খুব বিশ্বাস করি। ওকে, ওদিকে তুষার ভাই ভাবছে আমি তো 2-1 বার গিয়েছি, কিন্তু এখন কি বলবো, তাল মিলিয়ে আমি বলবো না যাইনি। গিয়েছেন কিনা আমি আগে শুনিনি, যাই কখনো গিয়েছেন কিনা? আমরা এই যে পত্রপত্রিকায় দেখি অনেক ডাক্তার পর্যন্ত গেছে তান্ত্রিকের কাছে, ডাক্তারের ওয়াইফ পর্যন্ত গেছে তান্ত্রিকের কাছে, যে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা কোনো যদি ব্যবস্থা হয়। না, আমি কখনো যাই তো নাই, এগুলো দেখলে বা ইয়ে করলে আমার হাসি আসে। এই যে তুই যে গেটআপে আছিস, এই ধরনের মানুষ দেখলে আমার কেন জানি ভিতর থেকে এমনি হাসি আসে, দেখেই হাসি আসে। প্রশ্ন ওঠে না এগুলো। না, হাসির অনুষ্ঠানে আমি তো এরকম ভাবেই থাকবো যেন আমাকে দেখলে হাসি আসে নাকি? আমি কিন্তু অনেকের মুখে হাসি ফুটিয়েছি। এই তো কিছুদিন আগে এক লোক এসেছিল আমার কাছে, তার নাকি বাচ্চা কাচ্চা হয় না। তো সেই লোকটা, আমি বললাম যে আমার এখানে তুমি অন্তত 2 বছর থাকো। 2 বছর আমার এখানে সে সাধনা করেছে, আমাকে সেবা শুশ্রূষা করেছে। তারপর সে বাড়ি গেছে এবং গিয়ে সে দৌড়াতে দৌড়াতে এসে বললো যে হ্যাঁ, তার ঘরে একটা বাচ্চা এসছে। আমি বললাম হ্যাঁ, এইভাবে তুই বউ রেখে বাইরে বেশি থাক, আরও হবে। আমিন ভাই যেটা বলেছে যে নিজের পরিশ্রমের উপর তিনি বিশ্বাস করেন, কারণ ফলাফলটা তো নিজের পরিশ্রমের উপর নির্ভর করে। তাই জানিয়ে রাখছি যে যারা পরিশ্রম দিয়ে মানুষের মন জয় করবে, যে হবে মার্সেল হাসর চ্যাম্পিয়ন, তাকে মার্সেল দিচ্ছে 5 লক্ষ টাকা। এবং যার পারফরমেন্স হবে ঝকঝকে তকতকে এবং যার পরিশ্রম দিয়ে সে 2nd পজিশন অর্জন করবে, তাকে মার্সেল দিচ্ছে নগদ 3 লক্ষ টাকা। এবং যে আরো পরিশ্রম দিয়ে মার্সেল ফ্রিজে থাকা টাটকা সতেজ সবজির মতো যে নিজেকে প্রেজেন্ট করতে পারবে এই শোতে, এবং সে যদি হয় 3য়, তাকে মার্সেল দিচ্ছে নগদ 2 লক্ষ টাকা। এবং বলে রাখি, আজকের যে এপিসোড উইনার, তাকে তরতাজা রাখতে, তাকে চাঙ্গা রাখতে মার্সেল দেবে একটি আকর্ষণীয় কেটলি, সেই সাথে আরো আকর্ষণীয় পুরস্কার। এবার একটু মায়া জাল হবে, মায়া জাল। তন্ত্রমন্ত্র অনেক হয়েছে, এবার হবে মায়া জাল। কারণ এবার আসবে মায়া, যার বাড়ি চৌমোহনী, বরিশাল। আসসালামু আলাইকুম জাজেস, মেন্টরস, রাবার ব্যান্ড।
বাবা? হ্যাঁ বাবা। আচ্ছা বলুন তো, বিয়ের জন্য ছেলেরা কেমন মেয়ে চায়? কেমন মেয়ে? কেমন মেয়ে? আরে কোনো কেমন তেমন নাই, একটা মাইয়া হইলেই হয়। আর বিয়ের জন্য মেয়েরা কেমন ছেলে চায়? কেমন কেমন কেমন? 25 বছর বয়সী, 6 ফুট লম্বা, 6 প্যাকওয়ালা, নামাজি, কোটিপতি, হ্যান্ডসাম, বিসিএস ক্যাডার, চাপদারিওয়ালা কোরিয়ান ছেলে। এই শবনম ফারিয়ার সাথে মিলে গেছে উনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। শবনম আপু, পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস হচ্ছে বেডা মানুষ। হ্যাঁ আবার বলছি, পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস হচ্ছে বেডা মানুষ। কারণ এক বেডের মন বসতে গিয়া সারাদিন বিড়ির পর বিড়ি টানে, আর স্বপ্নে দেখে বিয়ে করবে 4টা। আমিন ভাই, ভাবির মোবাইল ফোনের স্ক্রিনে যদি আপনার ছবি দেখেন, খুশি হওয়ার কোনো কারণ নাই। একটা কথা মাথায় রাখবেন, ইঁদুর মারা বিষের প্যাকেটের উপর কিন্তু ইঁদুরেরই ছবি থাকে। সেদিন রনি ভাইয়ের বাসায় রনি ভাইয়ের এক বন্ধু আসছে। আইসা দেখে বাসার মধ্যে একটা পিচ্চি ছেলে ঘুরঘুর করতেছে। তো এই দেখে ওই বন্ধু রনি ভাইকে বলল, বাহ রনি, বাচ্চাটা তো খুবই সুন্দর, একদম দেখতে তোর মতোই হয়েছে। রনি ভাই বলল, আরে আস্তে বল, আমার বউ শুনবে, এটা আমার না, কাজের বুয়ার বাচ্চা। ঠেলায় হোক, ধাক্কায় হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ফেসবুকে এত গ্রুপ অ্যাড হয়েছি যে নিজেকে এখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মনে হয়। সেদিন শাওন ভাইয়ের বাসায় শাওন ভাইয়ের বউয়ের এক বান্ধবী আসছে। আইসা দেখে শাওন ভাই বাসন মাজতেছে। এই দেখে ওই বান্ধবী বলল, বাহ তোর বরটা তো দেখছি খুবই ভালোই বাসার কাজবাজ করে, দাঁড়া একটু মজা নিয়ে আসি। এই যে জামাই বাবু, আমার বাসার বাসনগুলো মেজে দিবেন, মজুরি কত নিবেন? এই শুনে শাওন ভাই বলল, আমার বউ যা দেয় আপনিও তাই দিয়েন। সেদিন হঠাৎ আমাদের শবনম আপুর দেখে মন খারাপ। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আপু মন খারাপ কেন, কি হয়েছে? আপু বলল, আরে বলিস না, বাজারে গেছিলাম, এক লোক আমার চেইনটা ছিনতাই করে নিয়ে গেছে। তো এইটা আবার আজকে খবরের কাগজে নিউজও করছে। আমি বললাম, আরে আপু আপনার তো অনেক টাকা পয়সা, একটা চেইন গেছে আর একটা কিনে নিবেন, আর নিউজ করছে, এটা তো ভালো জিনিস। আপু বলল, আরে চেইন গেছে ওইটা কোনো ব্যাপার না, কিন্তু খবরের কাগজে নিউজ করছে এক বুড়ির গলা থেকে চেইন ছিনতাই। ওকে, বলছি মায়া সত্যি সত্যি মায়া লাগাইছে, একটা জোরে হাত তালি। শুরুতেই আমিন ভাই, আসলে ওর পারফরমেন্স পুরো মঞ্চের মধ্যে মায়ার জাল ফেলে দিয়েছিল। একদম ক্রিস্টাল ক্লিয়ার পারফরমেন্স ছিল, কোথাও কোনো নিখুঁতভাবে পারফর্ম করে গেছে এবং অনেক সুন্দর ছিল। আমরা খুব এনজয় করেছি, আমি তো পার্সোনালি খুব এনজয় করেছি, অনেক ভালো ছিল। বেস্ট অফ লাক। ওকে, শবনম ফারিয়া এখনো মিলাচ্ছে ওই যে যেমন বর চায় সব কিছু মিলাচ্ছে। 25 বছর, কোরিয়ান ছেলে, কোটিপতি, হ্যাঁ টাকা পয়সা, বাড়ি। কোরিয়ান ছেলে 6 ফিট লম্বা হয়, বাস্কেটবল প্লেয়ার হতে পারে। জানে কিন্তু সব এরকম দেখে। মায়া, তোমার যে যোগগুলোর কন্টেন্ট, এগুলো কি তোমার নাকি ওদের দেয়া? আমার হচ্ছে গিয়া কিছু ছিল, মানে কিছু বলতে মোটামুটি আমারই ছিল, 2টা জোকস একটু শর্ট ছিল। অ্যাকচুয়ালি একটু বলে রাখি, এটা করে কি প্রত্যেকটা পারফর্মার তার সাথে যেটা মার্চ করে নিজেরাই কালেক্ট করে, গ্রুমাররা সেটা আবার ফ্রেম করে দেয়, কখনো ঠিক করে দেয়, এরকম। এই প্রত্যেকটা জোক আমি ফেসবুকে আগে দেখেছি, আমি হাসতে পারিনি। তোমার থ্রো ভালো ছিল, প্রেজেন্টেশন ভালো ছিল, জোকগুলো ভালো ছিল, কিন্তু জোকগুলো সবগুলো আমার জানা, প্রথম 3-4টা জোক বুঝাতে পেরেছি। সো সব কিছুও যখন ভালো হয়, কিন্তু আমি যখন জানি পরের লাইনটা কি, তখন তো আসলে হাসা যায় না, তাই না? নেক্সট টাইম বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য জোকস ইউ চুজ, ঠিক আছে? বাট তোমার পারফরমেন্স বলো, থ্রো বলো, তুমি এনজয় করছিলে, বাকি সব ঠিকঠাক ছিল। ওকে, বেস্ট অফ লাক। ওকে, তুষার ভাই, পরিচ্ছন্ন, সুন্দর, আর তোমার একটার থেকে যে আরেকটা যখন বলছো, ওই ছোট্ট কয়েক সেকেন্ডের যে একটা গ্যাপ, ওটা অনেক ভালো ছিল, গ্রিবে ছিল, ভালো ছিল, ভালো ছিল। ওকে, তারপর আমি বলবো তোমার প্রেজেন্টেশন ছিল দুর্দান্ত,
আমি তো মুগ্ধ, তাই বলতে চাই। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায়রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, আরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ওকে, একটু বলতে চাই আমরা অনেক কিছু এখানে বিয়ে করার ইচ্ছা সামনে কার কার আছে? একটু হাত তোলেন। বিয়ের সামনে পাত্র দেখা হবে। শাওন ভাই হাত তুলছে, শাওন ভাই বাচ্চা ছিল। ওকে বিয়ে কে করতে চান না? ইচ্ছা আছে, করব বলি নাই। ভাইয়া শবনম ফারিয়া যেটা বলেছে সেটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, মানে যে জিনিসটা জানি এরপর কি হবে, যে জিনিসটা জানি যে এরপরে কি হবে আমরা কিন্তু জানি, তাহলে কি সে মজাটা থাকে? ভাই হ্যাঁ, আপনি তো আগে থেকে জানতেন যে বিয়ে করার পরে কনসিকোয়েন্স কি হয়, হ্যাঁ, তারপর আপনি বিয়ে কেন করলেন? আপনি আমাকে দেখে কিছু শিখেন নাই? যেটা আমি বলবো উনি বুঝে ঠিক লাইনটা আগেই বলেছে। একটা জোরে হাত তালি শবনম ফারিয়া। ঠিক, আমরা অনেক কন্টেন্ট আছে, আমরা জানি যে এরপর কি হতে চলেছে, কি হবে, মানে সব জানা, কিন্তু তারপরও আমরা অধীর আগ্রহে বসে থাকি। হ্যাঁ, সেটা হোক, এবং সেটা যদি একটু নতুন রকমের হয়, নতুন ধরনের হয়, নতুনভাবে উপস্থাপন হয়, পারফরমেন্সটা যদি একটু নতুনভাবে হয়, তাহলে কিন্তু মজাটা আসলে পাওয়া যায়। যেমন আমি এখন জানি কে আসতে চলেছে, একটু আপনাদেরকেও জানিয়ে দিই, সে আসবে এবং সে একটু নতুনভাবে আপনাদেরকে একটু মাতাবে। আসবে ঢাকা ধানমন্ডি থেকে মোহাম্মদ আফনান আফ্রিদি। জাজেস আসসালামু আলাইকুম। বাবা একটু ফু দিয়ে দিয়েন। ফু মেন্টর রাবারম্যান হোয়াটসঅ্যাপ। রনি ভাই, শেষ দিন যেখানে শেষ করছিলাম ওখান থেকেই তাহলে শুরু করি। অলসতা কি কাটেনি নাকি? না, আমি একদম আমার বাবার মতো, খুবই অলস, ভীষণ লাজুক, এই জন্য আমরা দুইজনই অনেক গরিব। মনে আছে। আমি অনেক অলস। আমি যখনই ঘুমাই উঠতে আমার দেরি হয়ে যায়, কারণ বড় বড় স্বপ্ন দেখি তো, দেখতে একটু সময় লাগে। আমি এতটাই অলস, আমার কাছে সব থেকে অপ্রয়োজনীয় কাজ হচ্ছে প্রতিদিন 2 বেলা দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ কে করে ভাই, তা আবার প্রতিদিন? তুষার ভাই, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী দাঁত ব্রাশ করে না। আমরা চকলেট খেলে আমাদের দাঁতে হয় পোকা, কিন্তু আমাদের বাসার কুকুর টমি সারা দিন যখন তখন পোকা খেয়ে বেড়াচ্ছে। কই, কোনোদিন তো শুনলাম না টমির দাঁতে পোকা হয়েছে। আর মানুষের দাঁতে যদি পোকা হয়, বলেন তো পোকার দাঁতে কি হয়? জানি না। আমি অনেক অলস, তারপরও বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের সাথে আমার একটা মিল আছে। কি মিল? সেটা হচ্ছে ওদেরও অনেক পটেনশিয়াল আছে, হ্যাঁ, আমারও অনেক পটেনশিয়াল আছে। ওকে, কিন্তু আমিন ভাই বলেন তো, পটেনশিয়াল থাকলে কি ইউজ করতে হবে? ওইটা আছে, থাকুক। তো একদিন বৃষ্টির মধ্যে অনলাইনে আমি খিচুড়ি অর্ডার করছি। ডেলিভারি গাই আসছে, আমাকে খিচুড়িটা দিচ্ছে আর বলতেছে, ভাই বাইরে তো অনেক বৃষ্টি, 20 টাকা কি এক্সট্রা দেওয়া যায়? আমি বললাম, আপনি কি পাগল, এটা আপনি কি বললেন? 20 টাকা কেন, 100 টাকা এক্সট্রা দিব যদি একটু খাওয়াই দিতেন। তো আমি অনেক অলস, এই জন্য আমি গোসল করি শুধু বর্ষাকালে। আর প্রতিদিন গোসল করা তো আমার জন্য একটা ক্রাইম। আর শীতের সময় গোসল করা, এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ, অসম্ভব। তো আমাদের মেন্টর তারেক ভাই সেদিন দেখলাম গোসল করে বের হয়েছে, অনেকক্ষণ ধরে গোসল করছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমাকে একটু বলবেন পাগল ছাড়া প্রতিদিন কে গোসল করে? তাও আবার এইভাবে সাবান শ্যাম্পু দিয়ে। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কোনো লাভ হয়েছে। তো রনি ভাই, হ্যাঁ, যতই অলস হই, বিয়ের জন্য বাসা থেকে খুব প্রেশার দিচ্ছিল। আচ্ছা,
একটা পর্যায়ে আমার বড় বোন আমাকে বলল, ভাইয়া তুমি কেমন মেয়ে চাও? আমি বলছি হালকা প্রেগনেন্ট হলে একটু সুবিধা হয়। আচ্ছা ভাই, প্রেগনেন্ট বুঝলাম, ভাই 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 প্রেগনেন্ট বুঝলাম, হালকা 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 হালকাটা মানে পরে। তো সব বিয়েতে যেভাবে গেট ধরে, আমার বিয়ের সময় গেট ধরছিল। কিন্তু একটা সময় দেখলাম যে কোনে পক্ষ আমাকে টাকা সারতেছে আর বলতেছে, ভাইয়া ফিতাটা একটু কাটেন না। আমি বললাম, আপু দাঁড়ান আগে আমার ফিতাটা ঠিক আছে নাকি দেখি। তো বিয়ের সময় তো কবুল বলতে হয়। হ্যাঁ, আমি প্রথম 2 বার এত আস্তে কবুল বলছি যে 3য়বারেরটা কাজী নিজেই বলে দিচ্ছে। আর ফারিয়াপু, সত্যি কথা বলতে না, আমি আমার বিয়েতে রিং পরাতে পারি নাই। কেন? রিংয়ের মধ্যে আমার বইয়ের আঙুল এসে ঢুকে গেছে। থ্যাংক ইউ। আমাদের বিচারকদের কেমন লেগেছে তারা মন্তব্য করবে। 3 জনের মধ্যে সবচেয়ে যে অলস যে সে পরেই বলবে, অ্যাক্টিভ যে আমিন খান। আফনান, আমার মন ভরেনি আজকে তোমার পারফরমেন্স দেখে। সরি। আমার কাছে সত্যি আজকে তোমার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি কনফিডেন্ট। হ্যাঁ, নিজেকে এত কনফিডেন্ট এই মঞ্চে ভাবাটা ঠিক না। এটা প্রতিযোগিতার মঞ্চ, এখানে প্রত্যেক দিন তোমাকে নতুন কিছু প্রেজেন্ট করতেই হবে এবং নিজেকে ভেঙে সেটা দিতে হবে। তুমি যা করবে সেটাই সবাই পছন্দ করবে, নট নেসেসারি। সো নেক্সট টাইম বি কেয়ারফুল। ওকে ওকে ওকে। আমার মনে আছে এর আগে যখন শ্যুট শেষ করে আমরা এই রুমটায় ছিলাম যেখানে ড্রেস চেঞ্জ করি, শবনম ফারিয়া বিশেষ করে নোটিস করছিল এতগুলো নামের মধ্যে থেকে ওই ছেলেটা আফনান আফ্রিদি, ও কিন্তু দুর্দান্ত, আমার মনে আছে। হ্যাঁ আফনান, ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট কন্টেস্ট্যান্ট দিস শো। সো আমার এক্সপেকটেশন আসলে আরও বেশি। মানে দ্য ফার্স্ট পারফরমেন্স ওর ফার্স্ট রাউন্ডে যেটা ছিল ওইটা খুব ভালো ছিল, যার জন্য ভালো পারফরমেন্স করলে তো আসলে 2টা জিনিস হয়, এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। সো এরপরে আরও ভালো করতে হয়। ভালো ছিল বাট এক্সপেকটেশন বেশি আরও ভালো করতে হবে। আর এখন সবাই এই রাউন্ডে এসে সবাই এরকম ভালো পারফরমেন্স করছে না আপনার, না হলে আসলে টেকা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কিশোর ভাই, ওই আবার বলতে হয় দুজনের সাথে একমত। আমাদের যেরকম এক্সপেকটেশন বেশি থাকে, তোমাদেরকেও ওই জিনিসটা একটু মাথায় থাকতে হবে যে আমাদের এক্সপেকটেশনটা বেশি থাকে। এতে আমার কাছে মনে হয় 2টো জিনিস তোমরা হঠাৎ করে বোধহয়, এটা আমি হলেও হয়তো হতো যে আমি বেশি নার্ভাস হয়ে যেতাম যে আজকে আমাকে আরও ভালো করতে হবে, কিন্তু করতে হবে করতে হবে ভিতর থেকে করতে হবে। ঠিক আছে, পারফরমেন্স খুব ভালো ছিল, তোমার পাঞ্চ লাইনগুলো ভালো ছিল, ডেলিভারি ভালো ছিল, বাট এই জিনিসগুলো মাথায় রেখো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আমার মনে হয় কিশোর ভাইয়ের কাছ থেকে আমি আরেকবার শুনে নেব। কারণ কি, মানে এই একজন অলসকে এইভাবে বলা, এটা নিজের সাথে নিজের একটা বিরোধ চলে আসা। কারণ আমি জানি যে তুষার ভাই মনে করেন যখন দাবা খেলে তখন দাবার চাল ধরেন হয়ে গেছে, সে অনেকক্ষণ ধরে এমনভাবে ওয়েট করে, পাশের জন বলে যে ভাই জানে আপনারই চাল, মানে ভুলেই যায়। এবং তুষার ভাই আপনি পার্সোনাল লাইফে অলস কতটা, সত্যি বলেন? আরামপ্রিয়, অলস না। না, কাজ যখন থাকে তখন কাজ, কিন্তু যখন থাকে না তখন মনে কর যে আমার মতন, দেখলে মনে করবে সবাই যে এই লোকের মতন অলস আর কেউ নাই, কিন্তু আসলে তার আমি অনেক বেশি আরামপ্রিয়। ওকে ওকে, একটা জোরে হাততালি। ওকে, সবার সবটা বলা হয়ে গেছে। আমি শুধু ওইটা বুঝলাম না, হালকা প্রেগনেন্ট বিষয়টা বুঝলাম না। ওইটা পরে বলি। না, অবশ্য আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে। একদিন একটা মেয়ে আমাকে এরকম, মানে তার সাথে গায়ের সাথে ধাক্কা লেগেছে। সেই মেয়ে বলছে একটু দেখে চলতে পারেন, এরকম একটা প্রেগনেন্ট মহিলাকে এইভাবে ধাক্কা দেন। আমি বলছি দেখে তো বোঝা যাচ্ছে না আপনি প্রেগনেন্ট। বলছে এইমাত্র ডেট করে আসলাম। মোটামুটি বুঝেছি, আমি মোটামুটি বুঝেছি। ওকে, এক সেকেন্ড, একটা জোরে হাততালি ভাইয়ের জন্য। কিন্তু আমার মনে হয় যে অলস প্রথম পর্বটায় অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালগুলো এমন ছিল, আমার মনে হয় যে এই অলস থেকে হয়তো বেস্টগুলো চুজ করে সেটা হয়তো প্রেজেন্ট করা হয়েছে। তো সেটা হতে পারতো যে নতুন হয়তো টপিক হতে পারতো, বা আরও এর মধ্যে আরও কিছু ঢুকলে আরও মনটা ভরতো। অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীতে ডেলিভার করার। ওকে, শুভকামনা। হ্যাঁ,
পাঁচজন প্রতিযোগীর পারফরমেন্স সে সবাই তার বেস্ট দেবার চেষ্টা করেছে, কিন্তু সেই বেস্ট থেকে কার পারফরমেন্স আজকে সত্যিকারের বেস্ট হয়েছে, আমাদের বিচারকদের মন জয় করেছে, বিচারকরা তার হাতেই পুরস্কার তুলে দেবে, সেই পাবে আজকে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। একটা জোরে করতালি মার্সেলের জন্য। মার্সেল আমাদের দুহাত ভরে দিয়েছে, আর আমরাও আপনাদেরকে দুহাত ভরে দিতে চাই, আপনাদের মন যেন ভরে। কি দেব? একটি স্পেশাল পারফরমেন্স রয়েছে আপনাদের জন্য। ওকে, আজকে আমি অনেক তন্ত্র মন্ত্র সাধনা করার চেষ্টা করলাম। এই যে আমি বাবা হয়ে তোমাদেরকে যা খুশি তাই বললাম, কিন্তু আমার কথা তোমরা কি মানলে যে আমি একজন বাবা এবং আমি সব কিছু মেনটেন করবো? মানলে না? আমি বলছি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই যে আমি যেটা বলছি না, এটা তন্ত্র না, এটা হলো স্বৈরতন্ত্র। আচ্ছা, আপনারা সবাই আমাকে ভালোবাসেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। প্রোগ্রামটা বাকিটুকু আমি কন্টিনিউ করতে চাই, করবো কি না? এই যে সবার মতামত যে পেয়েছি, এটাই হলো গণতন্ত্র। অ্যাকচুয়ালি এটা ফান করে যদি প্র্যাকটিস করি, অ্যাকচুয়ালি বাস্তব অর্থে প্র্যাকটিসটা করতে হবে কোন জায়গায় আমি একটু বলবো। যদিও ফানি প্রোগ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে সমস্ত নেতা যা কিছু বলবে, যা কিছু করেছি, এই বলার আগে জনগণের টাকায় এই শব্দটা বলবে। আমি ব্রিজ করেছি বলবে, আমি জনগণের টাকায় ব্রিজ করেছি, আমি জনগণের টাকায় রেল করেছি, আমি জনগণের টাকায় এই করেছি, এই করেছি। অ্যাকচুয়ালি এই প্র্যাকটিসটা আমাদের থাকা দরকার নাকি? আর এই যে প্র্যাকটিসটা চালু থাকলে কি হয়, পারফরমেন্স চলে যায় অন্য হাইপে। আসবে এবার হাস্য সিজন 5 থেকে আসাদুর রহমান আজিজ, যার নাম চলে আসে। ওরে এনটিভিতে হাসু 7 জমে উঠেছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ওরে এনটিভিতে হাসু 7 জমে উঠেছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। এনটিভিতে হাসু 7 জমে উঠেছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ও ভাই রে ভাই, সকালবেলা সেটে আসছি, জাহাঙ্গীর ভাই দৌড়ে আসছে, আয়সা কইতেছে কিরে তুই কি বাসায় থেকে খাই আসছিস? আমি বললাম না ভাই সমস্যা নাই, বাহির থেকে খাই আসবো। জাহাঙ্গীর ভাই কইতেছে কি কর তুই? আমার সেটা আইসা বাহির থেকে খাবার খাবি? তুই এক কাজ কর, বাহির থেকে খাবার কিনাই না, সেটা পয়সা খা। ওরে জাহাঙ্গীর ভাই কিপটা মিটা বেড়ে গিয়েছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ওরে এনটিভিতে হাসু 7 জমে গিয়েছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ও ভাই রে ভাই, আমাদের হাসু সিজন 5 প্রাইজ মানি ছিল যা, তাই এবার বেড়ে ডাবল হয়েছে। এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? এটা আমাদের সাথে বৈষম্য হয়েছে। জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ও ভাই রে ভাই, আমার গার্লফ্রেন্ড নিয়ে মুস্তাফা ভাইয়ের কাছে গেছি, যদি মেয়ে দেখে মনটা গলে, বললাম মুস্তাফা ভাই এবার আমাদের পেমেন্টটা একটু বাড়াই দেন, দেখতেছি তো নতুন নতুন গার্লফ্রেন্ড জোগাড় করছি। মুস্তাফা ভাই বলে এটা আমার পক্ষে সম্ভব না, তুই জাহাঙ্গীর ভাইয়ের কাছে যা। আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেলাম, কয়টা আমার দ্বারা সম্ভব না, তুই রনির কাছে যা। আমি রনির কাছে গেলাম, কই আমার দ্বারা সম্ভব না, মেন্টরের কাছে যা। মেন্টরের কাছে গেলাম, মেন্টররা কইলে তুই জাহাঙ্গীর ভাইয়ের কাছে যা। জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেলাম, কই মুস্তাফার কাছে যা। এরপরে মুস্তাফা ভাইয়ের গেলে কইলাম ভাই মোটামুটি 5টা করে হয়ে গেছে, আর 2টা করে দিলে 7 পাকে বাধা হয়ে আমাদের বিয়েটা হয়ে যায়। ওরে এত ঘুরে আমার মাথা ঘুরতাছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে, জাজ টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। নতুন সিজন ছাড়া ডাক আসে না, সারা বছর চুষি ফিঙ্গার, তাই তো আমি কমেডি ছেড়ে স্ট্রিট সিঙ্গার। এই যে আজকে আমি স্ট্রিট সিঙ্গার, এর সব থেকে বেশি অবদান আমার মায়ের দোয়া। আমি যখন সবসময় বাসায় গান প্র্যাকটিস করতাম, আমার মা বলতো তুই সারাদিন গান না থাকস, এই গানই তোর একদিন রাস্তায় নামাবো। আরে এই গান হচ্ছে, আমি যে আজকে স্ট্রিট সিঙ্গার, বেশি ইন্সপিরেশন দিয়েছে আমার ফ্রেন্ড সার্কেল। আমি যখন আমার বন্ধুদের গান শোনাতাম, আমার বন্ধুরা বলতো বাহ তুই কত সুন্দর গান গাস, তোর তো ভয়েস অনেক ভালো, তুই তো এক কাজ করতে পারস। আমি বললাম কি? কয় তুই তো গান গাইয়া ভিক্ষা করতে পারস।
এই তো সেদিন রাস্তায় বসে আমি হচ্ছে গান করতেছি, ওই দিকটা জাহাঙ্গীর ভাই যাইতেছিল। জাহাঙ্গীর ভাই এসে গেলো, আরে তুই তো ভালো গান করস, তোর গান শুনে তো সবাই হাসতেছে, তুই এক কাজ কর, তুই হাসু তাই। আমি কত ছেলের রাস্তা থেকে তুইলা সেলিব্রিটি বানাই দিছি। আমি বললাম ভালো করে খেয়াল করে দেখেন, আমি সিজন 5 এর ফার্স্ট রানার আপ। আপনি তো আমার বাড়ির থেকে তুলে এনে রাস্তায় নামাইছেন। তার কিছুক্ষণ পর পাশ দেওয়া হচ্ছে তুষার ভাই যেতেছিল। তুষার ভাই আমার কাছে এসে বলল, তুই তো অনেক ভালো গান করিস রে, তোর তো অনেক ভালো প্রতিভা, তুই এক কাজ কর, তুই হাসো তাই, তুই ভালো করতে পারবি। আমি বললাম ভালো করে খেয়াল করে দেখেন, আমি সিজন 5 এর ফার্স্ট রানার আপ। তুই তো আমার হাতে করা প্রতিভা রে, তুই রাস্তায় কেন, তোর স্থান তো রাস্তায় না। পরে আবার তুষার ভাই আমার হাতটা ধরে নিয়ে ফুটওভার ব্রিজে বসাই দিল। তার কিছুদিন পর রনি ভাইয়ের সাথে দেখা। আমি বললাম ভাই কি অবস্থা, কেমন আছেন? রনি ভাই কইতেছে আমি তো ভালো আছি, কিন্তু তোর এই কি অবস্থা, হাস্য করার পর তুই রাস্তায়, তোর এত স্থান নিছে। আমি বললাম তা আপনার হাস্যর পাশাপাশি আর কি চলতেছে? আমি তো উপস্থাপনা নিয়ে খুব ব্যস্ত, কালকে আমার গুলিস্তান শো আছে, আসিস। আমি তো পরের দিন গেছি, যাই দিই অনেক মানুষের ভিড় ঠেলে ভিতরে গেছি, যাই দিই রনি ভাই কইতেছে এই এন্দুরি মারেন তেলাপিকা মারেন চারপুকা মারেন, জায়গায় খায় জায়গায় বেড়ে। এই যে শবনম ফারিয়া আপু, ওনার জন্মদিনে আমি গান করতে গেছিলাম, যখন আমি স্ট্রিট সিঙ্গার ছিলাম না আর কি, হয়তো ভুলে গেছে। এরপরে হচ্ছে আমি যা হচ্ছে জাস্ট একটা গান ধরলাম, ধরার পরে আপু তোমার ফুল ছুঁড়ে মারছিল, ফুল লাইগে আমার মাথা ফেটে গেছিল। কেমনে কিভাবে? ওই ফুলের সাথে ফুল দানিও ছিল। আমি তো এই গান গাওয়ার জন্য একটা রিয়েলিটি শুতেও গেছিলাম। আচ্ছা, যার পরে জাস্ট একটা গান ধরছি, বিচার একটা কইলো বাজান তুই যা গান গাইলি, তোরে কি নাম্বার দেবো, তোর কাছে যদি কোনো নাম্বার থাকে আমার দিয়ে যা। সেদিন হচ্ছে আমি গান করতেছিলাম, রনি ভাই হারমোনিয়াম স্কেলটা ঠিক করে নেই, বলেন তো হাই হাই হ্যালো হ্যালো হাউ আর ইউ মেয়েদের ফ্লার্টিং করার জন্য এটুকু যথেষ্ট, ঠিক আছে? তো আমি গান ধরছি, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না। পাশে এক পাগল শুয়েছিল, সে বলে গুলিস্তান যা সস্তায় পাবি। পাশে আরেক পাগল ছিল, কই তুই এক কাজ কর, তোর বন্ধু আছে, তুই পত্রিকায় বিজ্ঞাপন দে, তুই আমার ঘুম কেন নষ্ট করতেছস? কিছুক্ষণ পর আরেক পাগল আসছে একটা রেডিও নিয়ে, কোথায় রেডিও 7 দিন ধরে গান বাজানো, তুই ঠিক করে দে। আমি বলে আমি কেমন ঠিক করবো? কয় তুই শিল্পী মানুষ, তুই বুঝবি কেন গান বাজে না। আমি তো বললাম মহাবিপদে। আমি বলে হচ্ছে রেডিওটা খুলছি, খুলে টুলে দিই, ভিতরে একটা এন্দুর মইরা পড়ে আছে, ওটা থেকে পাগল করতেছে, ও মা মেন শিল্পী তো মইরাই পড়ে রয়েছে, গান গাবো কে? শেষে আমি একটা কথা বলতে চাই, অসহায় মানুষ যারা, তারা খুব বেশি কিছু চায় না, গাড়ি বাড়ি বা অর্থ, একটু হলেও পাশে দাঁড়ান যদি থাকে সামর্থ্য। আজিজকে আজকে পুরা রক স্টার মনে হচ্ছে, তুমি একদম পুরা ইয়ো 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 রক স্টার। ওরকম একটা গান গেলে অনেক বেশি ভালো লাগতো আরো। তবে সত্যি আমরা যখন তুমি পারফর্ম করছিলে, মনে ছিল ড্রয়িং রুমে বসে তোমার পারফরমেন্স দেখছি বসে বসে, কি ধার অভিনয়ের বা জোকসের যে ধার, ডেলিভারির যে ধার, এটা আসলে তোমরা যারা এবার প্রতিযোগী আছো দেখার মতন, যে কতটা নিখুঁত, কতটা ক্লিয়ার থাকে। অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে। অনেক সুন্দর ছিল আজিজ, সেই আগের মতন। শবনম ফারিয়া, আপনি তো আজকে প্রথম সামনাসামনি দেখলেন। আমি প্রথম সামনাসামনি ওনার পারফরমেন্স দেখলাম, এবং উনি আসার আগে বাকি 2 জাজ আমাকে বলেছে সে খুব ভালো পারফর্মার, মানে আগে থেকে আমি জানতাম যে খুব ভালো কিছু আসছে। অ্যাকচুয়ালি সেটাই ছিল, খুবই সুন্দর ছিল, এবং এটা আমাদের এখনকার পার্টিসিপেন্টদের জন্য খুবই ভালো একটা সুযোগ শেখার কিভাবে পারফর্ম করতে হয়। ওনারা যে কনফিডেন্সের সাথে পারফর্ম করে এবং যেভাবে নিজেরা এনজয় করে, এবং শুনে মনে হয় না যে বলার জন্য বলছে, মনে হয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা এনজয় করছি। সো এটা ওদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এটা শেখার জন্য। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি বলবো যে আরও একটা বিষয় শেখার আছে, সেটা আমার খুবই ভালো লাগে, যে একমাত্র এই এনটিভির এই চর্চাটা আছে যে আমরা যারা এই শো থেকে বের হয়ে গেছি, আমাদেরকে কিভাবে ট্রিট করে, আমাদেরকে ডাকে, আমাদেরকে আবার শোয়ে একটু সুযোগ পেলে সেগুলোতে ইনভলভ করে। এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। তুষার ভাই, আজকের পারফরমেন্স তো আমরা আগেও প্রচুর এনজয় করেছি, খুব ভালো ছিল আজিজ, অনেক ভালো লাগলো, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, অনেক ভালো ছিল অনেক। এবং আমি বলে রাখি যে আজিজ মানে
এই যে হাসতে পারফর্ম করেছে, এখন রাস্তায় স্ট্রিট সিঙ্গার, সত্যি সত্যিও বাইরে পারফর্ম করে, ও ইউকেলেলে নিয়ে অনেক অনেক গান করে। এবং আমি ওকে বলেছি যে তুমি এরকম বাইরে গান করো, তুমি তো শোতে করতে পারো, কোনো স্টেজ প্রোগ্রাম করতে পারো। বলছে না ভাই, আমি ভেতরেই করতাম, ভেতরের চেয়ে বাইরে বেশি পাই। তো তার জায়গাটা ঠিক থাক। আজিজ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্লিজ। ওকে, আমাদের গেস্ট পারফরমেন্সও আমরা দেখে নিয়েছি, এখন ফলাফল দেখবার পালা। এই পর্বের 5 জন কন্টেস্টেন্ট প্লিজ চলে আসুন। ওকে, এই ছিল এই পর্বের 5 জন প্রতিযোগী। ডাক্তার ট্রিটমেন্ট করেছে আমাদের 3 বিচারকদের, সেই সাথে সবার। ওকে, একজন নেশাগ্রস্ত মানুষ, তারও দরকার টাকা পয়সার পুরস্কার দরকার, মায়া জালে যে আমাদেরকে জড়িয়েছে। আর এই যে একটা ছেলে যে কিনা অসহায়, হতাশা কিন্তু ঢেলে দিয়েছে এই মঞ্চে, আর একজন অলস, তারও পুরস্কার দরকার এই অলস ব্যক্তির জন্য। দেখি শেষ পর্যন্ত কে পুরস্কার পায়। আজকে একটু টাফ হয়ে গেছে, আসলে একটু টাফ হয়ে গেছে। সবার পারফরমেন্স ভালো ছিল, তবে তার মধ্যে বেশি ভালো ছিল রনি, নূর মোহাম্মদ রনি। ওকে, আমাদের এই 5 জন প্রতিযোগীর জন্য জোরে একটা করতালি হোক। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে বলছি, তন্ত্র মন্ত্র আসলে কিছু না। আপনাদের চেষ্টা, আপনাদের পরিশ্রম, এটাই আপনাদেরকে একেবারে সফলতার শিখরে নিয়ে যাবে এবং আপনাদের হাতে এরকম পুরস্কার তুলে দেবে, সেটা আজকে এই মঞ্চে হোক কিংবা জীবনের যে কোনো মঞ্চে হোক। একটা জোরে করতালি হোক সবার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রত্যেক সপ্তাহে এরকম আয়োজন নিয়ে হাজির হব আপনাদের জন্য। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 চলে আমাদের এই আয়োজন, যে আয়োজনের নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। চলে যাচ্ছে আজকে, দেখা হবে আগামী পর্বে।